নানা আয়োজনে রক্তাক্ত জুলাই যোদ্ধাদের স্মরণ। রংপুরে আবু সাইদের কবরে এনসিপির শ্রদ্ধা। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি। কোটা আন্দোলন থেকে স্বৈরাচার পতন, ধর্ম বর্ণ নির্বিশেষে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। যশোরের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 2 প্রকৌশলী সহ 3 জনের মৃত্যু। ঘটনার পর নির্মাণ প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী পলাতক। ময়মনসিংহে সাবেক স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা। পারিবারিক কলহের জের, জানিয়েছে পুলিশ। প্রতিষ্ঠার পর সর্বোচ্চ 15,35,000 টন জ্বালানি পরিশোধন ইস্টার্ন রিফাইনারিতে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান। স্বাগত সমগ্র বাংলাদেশে, আপনাদের সাথে আছি আমি আরিয়া আশরাফ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই জুলাই অভ্যুত্থানের খবর। কোনো একটি দলকে ক্ষমতায় বসাতে নয়, গণতন্ত্রের নয়া বন্দোবস্তের জন্য গণ অভ্যুত্থান হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। সকালে রংপুরে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। এর মধ্য দিয়ে শুরু হয়েছে জুলাই স্মরণে এনসিপির মাসব্যাপী কর্মসূচি। সবাইকে সাথে নিয়ে 13 আগস্ট ঢাকায় প্রবেশের ঘোষণাও দেন নাহিদ ইসলাম। 2024 সালের 1 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে সারা দেশে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। এরপর পুলিশের সামনে বুক পেতে দিয়ে শহীদ হন রংপুরের আবু সাইদ। অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সেখানেই ছুটে এলেন ছাত্র আন্দোলনের নেতারা। এনসিপির নেতারা শ্রদ্ধা জানান শহীদ আবু সাইদের কবরে। সাথে ছিলেন আবু সাইদের স্বজনরা। এ সময় দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন যে নয়া বন্দোবস্তের জন্য এত মানুষের আত্মত্যাগ তা বৃথা যেতে দেবে না এনসিপি। আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ নিয়ে টালবাহানা চলছে, এজন্য সাধারণ মানুষের কাছে যাবেন তারা। পুরনো কাঠামো ভেঙে নতুন বন্দোবস্তের জন্য মৌলিক সংস্কার বাস্তবায়ন করতে হবে। যারা গণহত্যা সংগঠিত করেছে, বাংলাদেশের উপরে মানবতা বিরোধী অপরাধ চাপিয়ে দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ছাত্র জনতা, তরুণ, শ্রমিকদেরকে আবারও রাজপথে নেমে আসতে আহ্বান জানাবো। এবং আমরা 3রা আগস্ট ঢাকায় আসছি। বাংলাদেশের জনগণকে, ছাত্রদেরকে, শ্রমিকদের সাথে নিয়ে আমরা ঢাকায় ঢুকবো এবং আমাদের যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ সেটি আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এ সময় অভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আবু সাইদের পরিবার। 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস পালনেরও দাবি তাদের। অন্য মানুষকে বিচারে জড়িত করতে চাই দেয়, যাই অপরাধী তারাই বিচার হোক। আমরা তো দেখি নাই, আমরা তো 30-35 কিলো দূরে। যাদেরা ওখানে ছিল, যাদের ওরা সমপাটি ছিল, তাদেরা তো দেখছে। হাজার মানুষ, হাজার হাজার ছাত্র জনতা রাজপথে ঝাঁপিয়ে পড়লো আবু সাইদের নামে স্লোগান দিয়ে। সেই আবু সাইদকে এই 16 জুলাই শহীদ আবু সাইদ দিবস ঘোষণা করে বাতিল করা, তার জন্য এটা একটা চরম অপমানজনক। রংপুরের পথসভার পাশাপাশি গাইবান্ধা সহ বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছেন এনসিপি নেতাকর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জুলাই আন্দোলনে শুধু শিক্ষার্থী নয়, অংশ নেয় সকল ধর্ম, বর্ণ ও মতের মানুষ। যে কারণে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় 15.5 বছরের স্বৈরশাসনে। জাতিসংঘ প্রতিবেদন অনুযায়ী শহীদ হয়েছেন 1400-র বেশি, যার 132 জনই শিশু ও নারী। আহত 14,000, যাদের গুলির সরাসরি নির্দেশদাতা পতিত সরকারের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদারীপুর সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের স্নাতক 2য় বর্ষের ছাত্র দীপ্ত দে। জুলাই আন্দোলনে আওয়ামী সন্ত্রাসীরা তাকে গুলি করে ও কুপিয়ে আহত করে। প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন পানিতে, সেখানেই শহীদ হন তিনি। 2-3টা ছেলে আয়া বলতেছে মারা গেছে। কিভাবে? এইভাবে আন্দোলনে। তখন আমরা জানতে পারি আর কি, ওই যে মোবাইলের মাধ্যমে ফেসবুকে দেখি যে ওই যে উড়াইতে আছে ওরে। 19 জুলাই বাড্ডায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা গুলি করে শহীদ মারুফকে ফেলে রেখে যায়। পরে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 3 দিন ধরে মর্গে পড়েছিল মরদেহ। বাড্ডা কবরস্থানে দাফন করতে গেলে সেখানেও বাধা দেয় আওয়ামী সন্ত্রাসীরা। আমার ছেলে পরীক্ষা দিতে পারবে না,
আমি তো আর আমার কি আছে, আমার ঘরে কিছু নেই বাবা। 1 জুলাই থেকে শুরু কোটা সংস্কার আন্দোলন। 15 জুলাই আন্দোলনকারীদের ওপর নির্মম হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। পরদিনই রংপুরে আবু সাইদ ও চট্টগ্রামে ওয়াসিমকে গুলি করে হত্যা করে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরা। এরপরই ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। আন্দোলন রূপ নেয় গণঅভ্যুত্থানে। ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে সবাই অংশ নেন আন্দোলনে। শত সহস্র মানুষের রক্তে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। ভারতে পালায় শেখ হাসিনা। অবসান হয় 15.5 বছরের স্বৈরশাসনের। আমাদের কাছে আহত এবং শহীদ পরিবার, তাদের যে আর্থসামাজিক যে অবস্থা, প্রেক্ষাপট, তাদের ব্যাকগ্রাউন্ড, সব ধরনের আর্থসামাজিক অবস্থান থেকেই অংশগ্রহণ ছিল এখানে। রক্তাক্ত জুলাই আন্দোলনের নেতাদের প্রত্যাশা দ্রুততম সময়ে শেষ হবে গণহত্যার বিচার। এখন পর্যন্ত মানুষের কাছে জনমনে দৃশ্যমান বিচার বিষয়টা কিন্তু হয়নি, এস্টাবলিশড হয়নি। এই বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রলীগ এখানকার নারীদের উপর আপনারা দেখেছেন হামলা করেছে, সেই ছাত্রলীগকে কিন্তু এখন পর্যন্ত বিচারের মুখোমুখি করা সম্ভব হয়নি। দেশে আজ যেন ফ্যাসিবাদ ফিরতে না পারে এমন প্রত্যাশা জুলাই যোদ্ধাদের। একটি শ্রেণী বৈষম্যহীন দেশ গড়ে তোলার প্রত্যয়ে হয়েছিল জুলাই গণঅভ্যুত্থান। আর সেই আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে সকল রাজনৈতিক দল, ধর্ম, বর্ণ, মতের মানুষ একযোগে কাজ করবে, এমনটাই প্রত্যাশা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনের সাংগঠনিক রূপ পায় 1 জুলাই। গত বছরের এই দিনই গঠিত হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এর ব্যানারে লাগাতার কর্মসূচি দেন শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। ধাপে ধাপে শিক্ষার্থী বিক্ষোভ রূপ নেয় গণঅভ্যুত্থানে। পতন হয় স্বৈরাচার আওয়ামী লীগের 15 বছরের দুঃশাসনের। শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের কোটা সংস্কার আন্দোলন শুরু হয় 2024 সালের জুলাই মাসে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আদালতের রায়ে কোটা পুনর্বহালের প্রতিবাদে 1 জুলাই মানববন্ধন কর্মসূচি পালন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জুলাই আগস্ট মাসে কোটা আন্দোলন ছিল একটি অন্যতম একটি টুল, যেটার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা মাঠে নেমেছিল, রাজপথে নেমেছিল। বাংলাদেশটাকে নিয়ে এখনও আশাবাদী। একটা বছর পরে এসে আমি বলছি যে জুলাইয়ের যে স্পিড, এই স্পিডে দেশ গড়ার জন্য আমরা এখনও আশাবাদী। জুলাই চলবে যতদিন না পর্যন্ত আমরা সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের রাষ্ট্র করতে পারবো, ততদিন পর্যন্ত আমাদের লড়াই সংগ্রাম এটা জারি থাকবে। কোটা সংস্কার টানা আন্দোলন শুরু হয় 5 জুলাই। 15 জুলাই থেকে উত্তাল হয়ে ওঠে রাজপথ। এরপর ধাপে ধাপে যা পরিণত হয় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলনের 1 বছর পূর্তিতে 36 দিনব্যাপী সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি পালন করছে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন। 24-এর আন্দোলনের মাধ্যমে আমরা 18 সালের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তাদের যে সীমাবদ্ধতা ছিল সেগুলোকে আমরা ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছি। তো একটা সময়ে আমরা কিন্তু সফল হয়েছি। সমন্বয়কদের কেউ কেউ বলছেন সরকার ও প্রশাসনের দুর্বলতার কারণে এখনো পুরোপুরি দূর হয়নি বৈষম্য। তবে আশা ছাড়ছেন না তারা। বৈষম্য দূরীকরণ সহ এখানকার শিক্ষা, তারপর সংস্কৃতি, এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন, একটা ওভারঅল একটা ওয়েলফেয়ার স্টেটের দিকে যাওয়া, ধাবিত হওয়া, সেই সব কিছুর জন্য প্রত্যেকটা ইনস্টিটিউট একটার সাথে একটা ইন্টারকানেক্টেড। এবং শুধু ইনস্টিটিউট না, প্রত্যেকটা জনগণ এগুলোর সাথে ইন্টারকানেক্টেড। তো এত বড় সিস্টেমকে চেঞ্জ করার জন্য যে ধরনের স্টেক এবং যে ধরনের মেকানিজম প্রয়োজন ছিল, আমরা মনে করছি যে অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে অনেকটাই ব্যর্থ হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানে সরকারি গেজেটে এখন পর্যন্ত 834 জন শহীদের নাম এসেছে, আহত 14,000। আর তাদের আত্মত্যাগেই পতন হয়েছে স্বৈরাচারের। দেশ ছেড়ে ভারতে পালিয়েছে পতিত সরকারের প্রধান শেখ হাসিনা। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপির আলোচনা সভা চলছে। এ নিয়ে আরও জানাতে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহানারা পারভিন। জাহানারা পারভিন, এই আলোচনা সভা সম্পর্কে বিস্তারিত জানাবেন। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান কখন কথা বলবেন? তিনটায় আনুষ্ঠানিকভাবে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির বিএনপির আলোচনা সভা শুরু হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করেছেন। বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি এখানে যুক্ত হবেন এবং বক্তৃতা করবেন। অনুষ্ঠান শুরু হওয়ার পর জুলাইয়ের যে বর্ষপূর্তি সেটার একটি ডকুমেন্টারি তথ্যচিত্র দেখানো হয়েছে। পুরো
জুলাই মাসে যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র হত্যা হয়েছে, এবং আমি একটু পরিবেশটা এখানে দেখাতে চাই। জুলাই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত, আগস্টের 5 তারিখ পর্যন্ত অভ্যুত্থানের পুরো বিষয়গুলো ধারাবাহিকভাবে এখানে দেখানো হয়েছে এবং তথ্যচিত্রে পুরো বিষয়টা, আন্দোলনে বিএনপির অংশগ্রহণ, বিএনপি নেতাদের কারাবরণ এবং ছাত্রদের পুরো যে কার্যক্রম সেগুলো দেখানো হয়েছে, হতাহত, ক্ষয়ক্ষতি, খুন। এরপর এখন যেটা হচ্ছে, ভিকটিমরা কথা বলছেন, শহীদ পরিবারের সদস্যরা কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি একজন মা, নিহত একজন ছাত্রের মা, তিনি স্মৃতিচারণ করছেন। এর আগেও আরও কয়েকজন সদস্য কথা বলেছেন যারা তাদের স্বজন হারানোর বেদনার কথা বলেছেন এবং আরো অনেকে অপেক্ষমান রয়েছেন। এখানে আজকে অনেকে এসেছেন, জুলাই আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা, তারা সামনের সারিতে বসেছেন। বিএনপির নেতারাও, সিনিয়র নেতারা রয়েছেন। এছাড়া এক ধরনের, এটা বলা যায় যে প্রথম জুলাইয়ের এই আন্দোলনের গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিটাকে খুব আনুষ্ঠানিকভাবে খুব ঘটা করে কিন্তু বিএনপি উদযাপন করছে এবং আমরা শহীদদের পরিবারের সদস্যদের যে কথা শুনছি, এখন একজন মা কথা বলছেন, তিনি তার ছেলের স্মৃতিচারণ করছেন। আসলে খুব বেদনা হতো এইসব কথা এবং তারা স্বজনদের কথাগুলো শুনলে কিন্তু মন ভারাক্রান্ত হচ্ছে। বিভিন্ন পরিবারের বিভিন্ন বয়সী সদস্যরা, বিশেষ করে মায়েদের কথা আমরা বেশি শুনতে পাচ্ছি, সন্তান হারানোর বেদনার কথা তারা বলছেন। খুবই খুবই মর্মস্পর্শী সেসব কথা। আমরা এখন একজন মায়ের কথা বলছি, যিনি তার ছেলে হারানোর কথা বলছেন। পুরো বিষয়টাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জুলাইয়ের এই যে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি, মানে যারা নিহত হয়েছেন বা আহত হয়েছে সেই পরিবারের সদস্যদের এখানে ডাকা হয়েছে এবং আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উদ্বোধন করার পর থেকে তিনি শুনছেন পুরো অনুষ্ঠান এবং জুলাই গণঅভ্যুত্থানের এই যে অনুষ্ঠান, এটা মাসব্যাপী কিন্তু অনুষ্ঠান। হ্যাঁ, এটার উদ্বোধক হচ্ছেন, প্রধান হচ্ছেন অনুষ্ঠানের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং মোট 36 দিনের কর্মসূচি কিন্তু নিয়েছে বিএনপি। এবং এই অনুষ্ঠানে, আজকের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয়েছে এবং আলোচনা সভার ব্যানারে রাখা রয়েছে গণঅভ্যুত্থান 2024 জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা শীর্ষক আলোচনা সভা ও শহীদদের পরিবারের সম্মানী বিশেষ অনুষ্ঠান। এরকম করে বিএনপি এই অনুষ্ঠানটি করছে। এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সভাপতিত্ব করবেন সভাপতিত্ব করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি পালন কমিটির আহ্বায়ক রুহুল কবির রিজভী। জুলাই আগস্ট অভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ আবু সাইদ সহ কয়েকজন শহীদ এবং এক দফা এক দাবি এবং স্বৈরাচার নিপাত যাক ইত্যাদি ব্যানার হাতে ছাত্র জনতার গ্রাফিতে কিন্তু চারপাশে রাখা হয়েছে। 36 দিনের কর্মসূচির মধ্যে রয়েছে বিজয়ী মিছিল, মৌন মিছিল, ছাত্র সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, আরো বিভিন্ন বিষয়। আমরা আসলে এখন একজন মায়ের কথা শুনছি, যেই মা তার সন্তান বেদনার কথা বলছেন। পুরো অনুষ্ঠান কিন্তু একটা শোকাবহ, পুরো অনুষ্ঠান যারা শুনছেন, বিশেষ করে আহত এবং নিহতদের পরিবারের সদস্যদের এই স্মৃতিচারণ, আবেগঘত স্মৃতিচারণ এক ধরনের শোকাবহ একটা ভারী পরিবেশ তৈরি করেছে এখানে। আসলে সবাই এরপরে খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন, তিনি গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন। পারবেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহানারা পারবেন। প্রতিষ্ঠার পর সর্বোচ্চ 15,35,000 টন জ্বালানি পরিশোধন করেছে ইস্টার্ন রিফাইনারি। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নাসিমুল গনি। তিনি জানান 2020-21 অর্থ বছরে এই রিফাইনারিতে সর্বোচ্চ 15,14,000 টন জ্বালানি পরিশোধন করা হয়েছিল। এবার হয়েছে 15,35,000 টন। প্ল্যান্টটির বর্তমান বার্ষিক সক্ষমতা 15 লাখ টন। প্রতিষ্ঠার পর এবারের উৎপাদন সর্বোচ্চ বলেও জানান তিনি। 1968 সালের 7 মে চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি বাণিজ্যিক উৎপাদন শুরু করে। আমদানিকৃত ক্রুড অয়েল এখানে পরিশোধন করে রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানির মাধ্যমে বাজারজাত করা হয়। আমরা আশা করি এই প্রতিষ্ঠানটি যেমন 57 বছর যাবৎ সেবা দিয়ে আসছে, সামনেতে আরো বৃহত্তর পরিসরে এই দেশের কাজে আরো লাগবে ইনশাআল্লাহ।
চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি এলাকা থেকে সুজন বড়ুয়া ওরফে সাইমন নামে এক ইউপিডিএফ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব। গ্রেপ্তার সুজন খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানার সাঁওতালপাড়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। র্যাব 7-এর সিনিয়র সহকারী পরিচালক ARM মোজাফফর হোসেন স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন খবরে সোমবার বিকেলে নগরীর কুলগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। যশোরের নির্মাণাধীন ভবনের ছাদ ধসে 2 প্রকৌশলী সহ 3 জনের মৃত্যু হয়েছে। দুপুরে শহরের করকি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন প্রকৌশলী মিজানুর রহমান ও আজিজুল ইসলাম এবং ঠিকাদার নুরু। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের করকি সার্কিট হাউস পাড়ায় 9 তলা একটি ভবনের নির্মাণ কাজ চলছিল। সকাল 11:30টার দিকে ভবনটির 6 তলার নির্মাণাধীন বারান্দার অংশ ভেঙে পড়ে। এ সময় সেখানে উপস্থিত 2 প্রকৌশলী ও ঠিকাদার গুরুতর আহত হন। আশেপাশের লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, নিহতরা কুষ্টিয়া, দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ওনারা উপরে উঠছিল আর আমরা পার্কিং এ ছিলাম, আমরা নাস্তা খাচ্ছিলাম। হঠাৎ করে দেখি 3-4 মিনিট পরে দেখি বিকট একটা শব্দ। এরপর আমরা ছুটে রাস্তায় গিয়ে দেখি ইঞ্জিনিয়ার সাহেব, 2 জন ইঞ্জিনিয়ার এবং একজন সাব কন্ট্রাক্টর নুরু, ওনারা পড়ে আছে। বিল্ডিং এ কাজ করতেছিল, মাথা থেকে ভেঙে ওরা পড়ে গেছে এই হিস্ট্রি পাই। এবং রোগীকে আমরা পাই যে মাথায় প্রচন্ড রক্তক্ষরণ হয়েছে, যার ফলে 3 জনকেই আমরা মৃত অবস্থায় হাসপাতালে পাই। ময়মনসিংহে প্রাক্তন স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার ভোরে নগরীর গুলকিবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, পারিবারিক কলহের জেরে রাকিবুল ইসলাম 3 মাস আগে তার স্ত্রী রওশন আক্তারকে ডিভোর্স দেন। এরপর 2 মেয়েকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন রওশন আক্তার। মঙ্গলবার ভোরে ওই বাসায় গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যা করেন রাকিবুল। এ সময় মাকে হত্যা করতে দেখে সন্তানেরা ভয়ে অন্য একটি কক্ষে আশ্রয় নেয়। পরে রাকিবুল নিজে অপর একটি কক্ষে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়েছে। দুটো ডেড বডি আমরা এখান থেকে নিয়ে যাই। আমরা ধারণা করছি যেটা পারিবারিক কলহের কারণে বা অন্য কোনো দৃশ্য থাকে সেটা আমরা দেখছি। আপাতত পারিবারিক কলহ মনে হচ্ছে। 2 মেয়ে তার বাবার উপর সংক্ষুব্ধ এবং এই হত্যাকাণ্ড সে নিজে আত্মহত্যা করেছে। জুলাই অভ্যুত্থানে গুলিতে রংমিস্ত্রি মোহাম্মদ সজল হত্যা মামলায় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক এমপি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে 7 দিনের রিমান্ডে দিয়েছে আদালত। সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান এই আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা সজীব দে 10 দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে বিচারক 7 দিন মঞ্জুর করেন। এর আগে গত 22 জুন রাজধানীর মণিপুরি পাড়া থেকে ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি 5 আগস্ট সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন। গত বছরের 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরে পুলিশ ও স্থানীয় রাজনৈতিক কর্মীদের হামলায় সজল সহ 3 জন নিহত হন। এই ঘটনায় 3টি পৃথক হত্যা মামলা হয়েছে। প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনার অভাবে প্রতিষ্ঠার 3 যুগ পরও আশানুরূপ ফল পায়নি লালমনিরহাট বিসিক শিল্পনগরী। দুর্বল অবকাঠামো, উদ্যোক্তার সংকট আর অব্যবস্থাপনায় ব্যর্থতার প্রধান কারণ বলছেন সংশ্লিষ্টরা। জরুরি ভিত্তিতে শিল্প এলাকাটি আধুনিকায়নের প্রত্যাশা ব্যবসায়ীদের। 1987 সালে যাত্রা শুরু হয় লালমনিরহাট বিসিক শিল্পনগরী। 15.6 একর এলাকা জুড়ে গড়ে ওঠা এই শিল্প এলাকায় বরাদ্দ দেওয়া হয়েছে 107টি প্লট। এর মধ্যে কার্যক্রম আছে 22টিতে, যার বেশিরভাগই আবার গুদাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, অব্যাহত লোকসান, বিদ্যুৎ সংকট সহ নানামুখী সমস্যায় জর্জরিত শিল্পনগরীতে বিনিয়োগের আগ্রহ নেই উদ্যোক্তাদের। বিসিকের একটা পরিবেশ এইরকম নয়, সেখানে উন্নয়নমূলক কাজ হবে, প্রোডাকশন হবে, বিজনেস করবে। এখানকার ব্যবসায়ীরা ব্যবসা করতে পারতেছে না ঠিক মতো, বাউন্ডারি নেই, বিদ্যুতের সমস্যা হয়, যার জন্য নতুন করে কোনো উদ্যোক্তা এখানে আসতে পারতেছে। এই বিসিকটার ভিত্তি বড় বড় যদি কলকারখানার ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের মতো লোক হাজার হাজার লোক করে খেতে পারতো। একসময় স্বজনপ্রীতি ও প্রভাব খাটিয়ে দখল করা প্লটগুলো এখন ফাঁকা পড়ে আছে। কিছু প্লটে স্থাপনা গড়ে উঠলেও সেভাবে উৎপাদন শুরু না হওয়ায় বিকশিত হয়নি শিল্পনগরী। নগরীতে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের আত্মীয় স্বজন সহ স্থানীয় কিছু সুযোগ সন্ধানী ব্যবসায়ী এটাকে ব্যবসায়ী সম্পদের মতো
কিনে রেখেছে যে 2 দিন পর হয়তো সম্পত্তির দাম বাড়লে তারা বিক্রি করবে। তাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল উদ্যোক্তা কিন্তু এখানে কিন্তু বিসিক নগরীতে জড়িত নাই, এবং যার কারণে ওখানে শিল্প বিকাশ খুব কম হয়েছে। তবে বিসিকের কর্মকর্তারা বলছেন শিল্পনগরীতে বিনিয়োগ বাড়াতে কাজ করছেন তারা। বিভিন্নভাবে আমরা উদ্যোক্তাদের উৎসাহিত করতেছি যে আমাদের শিল্পনগরীতে তারা যেন শিল্প প্রতিষ্ঠান করেন, এবং শিল্প প্রতিষ্ঠান করার ক্ষেত্রে আপনাদের প্লট বরাদ্দ এবং আমাদের ঋণ যে সুবিধা দরকার হয় সেটা আমরা দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ এবং দিয়ে যাচ্ছি। কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় অর্থনীতিতে গতি আনতে শিল্প গড়ে তোলার বিকল্প দেখেন না ব্যবসায়ীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বরগুনার তালতলীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে 7 জন আহত হয়েছেন। পরে নৌবাহিনী গিয়ে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। দুপুরে তালতলী বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বাজারের ব্যবসায়ী আবুল কালামকে গতকাল মারধর করে উপজেলা বিএনপির আহ্বায়ক শহীদুল ইসলাম শহীদ। এর প্রতিবাদে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মামুনের নেতৃত্বে সকালে মানববন্ধন হয়। একই সময় শহীদুলের লোকজন প্রতিবাদ সভা করে। এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নৌবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। ইন্দোনেশিয়ায় আম রপ্তানি করতে আগ্রহীদের সর্বাত্মক সহযোগিতার কথা জানিয়েছেন ঢাকাস্থ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত আরিফ সৈয়কু। দুপুরে চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরে অবস্থিত দেশের প্রথম ফল সংরক্ষণের জন্য পেপার ব্যাগ প্রস্তুতকারী প্রতিষ্ঠান চাঁপাই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ পরিদর্শনকালে তিনি একথা জানান। এ সময় রাষ্ট্রদূত আরও বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে কাজ করছে ইন্দোনেশিয়া। এ সময় চাঁপাই অ্যাগ্রোর চলমান প্রকল্প, ভবিষ্যৎ পরিকল্পনা ও রপ্তানিমুখী উৎপাদন কাঠামো নিয়ে উভয় পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা হয়। আমের বহুমুখী ব্যবহার ও সম্ভাবনাময় রপ্তানি বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন তারা। You can also export your mango to Indonesia. চাঁপাইনবাবগঞ্জের আম খুব বিখ্যাত। ইন্দোনেশিয়ায় আম রপ্তানির সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে দূতাবাস প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে। তবে উদ্যোগ নিতে হবে এখানকার ব্যবসায়ী ও প্রতিষ্ঠানগুলোকে। As I said before, গাজীপুরের কোনাবাড়িতে পোশাক কারখানায় মেকানিক মিস্ত্রিকে হত্যার ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার শফিকুল ইসলামকে আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পুলিশ জানায়, গোপন খবরে কোনাবাড়ির সেলিমনগর এলাকায় শফিকুলকে গ্রেপ্তার করা হয়। এর আগে হত্যার সাথে জড়িত থাকায় হাসান মাহমুদ মিঠুর নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজ দেখে হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গত শুক্রবার রাতে গ্রিনল্যান্ড কারখানার ভেতরে হৃদয় নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। এই ঘটনার বিচার দাবিতে শ্রমিক আন্দোলনের মুখে ওই কারখানা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। কুষ্টিয়ায় জাসদ কর্মী জমির উদ্দিন হত্যার ঘটনায় অভিযুক্ত ছাত্রদল নেতা অনিক খান সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে মিরপুর উপজেলার আমবাড়িয়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়। অনিক খান আমলা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি, বাকি 2 জন হল নাইম হোসেন ও নাইম খান তার সহযোগী। এলাকায় বিএনপির একটি সভা নিয়ে বিরোধের জেরে সোমবার দুপুরে জমির উদ্দিনের উপর হামলা চালায় অনিক ও তার দলবল। এ সময় হাতুড়ি ও হকি স্টিক দিয়ে তাকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় তারা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির। এ খবর ছড়িয়ে পড়লে প্রতিপক্ষের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনা ঘটে। সাভারের আশুলিয়া থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশি অস্ত্রসহ মুন্না শেখ নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির জানান, গোপন খবরে রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে মুন্না শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যে একটি বিদেশি পিস্তল, 2 রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়। রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পির সঙ্গে তার সখ্যতা ছিল। মুন্নার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শামীম ওরফে মুন্না শেখ সেখানে অবস্থান করে এবং অন্যরা পালিয়ে যায়, 2-3 জন ছিল। তো যখন তাকে ধরা হয় তখন তার দেখানো জায়গা মতে এবং ওই ঘর থেকে কয়েকটা জিনিস উদ্ধার করা হয়। তার মধ্যে একটা বিদেশি পিস্তল, 7.65 ব্যারেল, এছাড়া একটি ম্যাগাজিন, 2 রাউন্ড গুলি। ফরিদপুরে খেয়াঘাট ইজারা প্রদানে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোপনে পছন্দের ব্যক্তিকে ঘাটটি ইজারা দিয়েছেন।
প্রভাবশালীরা মাত্র 20,000 টাকায় ঘাটটি ইজারা নিয়ে 3 লাখ টাকায় 3 মাঝিদের কাছে আবার বরাদ্দ দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দরগাবাজার খেয়াঘাট। প্রতিদিন ভাঙ্গা, সদরপুর ও শিবচরের প্রায় 20টি গ্রামের 2000 মানুষ যাতায়াত করে এই ঘাট দিয়ে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ঘাটটি দখলে নেয় স্থানীয় প্রভাবশালীরা। অভিযোগ উঠেছে, স্থানীয় ইউপি চেয়ারম্যানের সহায়তায় 20,000 টাকায় ঘাটটি ইজারা নেন মিরাজ মাতব্বর। পরে পছন্দ মতো 3 মাঝির কাছ থেকে ছেড়ে দেন 3 লাখ টাকার বিনিময়ে। এখন আমরা দূর দূরান্ত কোনো যাই নাই, কোনো থানা যাই নাই, যাই আপনার অফিসে যায়নি। এখন তারা আনছে তাগো থেকে আমরা নিই। মাঝিদের কাছে টাকা নেয়ার কথা অস্বীকার করে অভিযুক্ত মিরাজ মাতব্বর জানান, তার নামে ঘাট ইজারা হলেও দেখাশোনা করেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এটা হলো পুরা মিথ্যা কথা বলছে, ঠিক আছে? পুরা মিথ্যা কথা বলছে, একটা মিথ্যা বিভ্রান্তি ছড়ানোর জন্য কথা বলছে। এই যারা কত কিনছে এটা আপনি নিশ্চয় চেয়ারম্যান অফিসে গেছিলেন, চেয়ারম্যান আপনাকে বলছে আমি ভাই থাকি টাকা, ঠিক আছে? পছন্দের ব্যক্তিকে 20,000 টাকায় ঘাট ইজারা দেওয়ার কথা স্বীকার করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। যারা নামে দিছি সে কি করছে তা আমার জানার মতো এরকম কোনো আমার কাছে আসে নাই যে 3 লক্ষ টাকা নিয়েছে, এরকম কোনো অভিযোগ আসে নাই। যারা যদি খাওয়া নিয়ে থাকে তারা তো আমার কাছে বলতো এসে যে আমাদের কাছে টাকা বেশি নেওয়া হয়েছে, তারা আসেও নাই, বলেও নাই। কোনো নিয়ম ছাড়াই পছন্দের মানুষের কাছে ঘাট ইজারা দেয়া এবং তৃতীয় পক্ষের কাছে অতিরিক্ত টাকা আদায় অন্যায়। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। নাসিরাবাদ ইউনিয়নে যে আরেকটি ওয়ার্ডে মানুষ যাতায়াত করে, সেই জায়গায় ইজারায় যদি কোনো পক্ষ বা কোনো ব্যক্তি বা কোনো জনপ্রতিনিধি যদি কোনো অনিয়ম করে থাকে, সেই অনিয়মের বিরুদ্ধে যথাযথ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পারাপারে ঘাটটি ইজারামুক্ত থাকার কথা, তবে বাড়তি টাকায় পারাপারে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাধারণ মানুষের আস্থা অর্জনে পূর্ণ মনোবল নিয়ে এবং পেশাদারিত্বের সঙ্গে পুলিশ কাজ করছে বলে মন্তব্য করেছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু সুফিয়ান। সকালে আরএমপির 33তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় পুলিশ কমিশনার আরও বলেন, জনগণের পাশে থেকে কাজ করবে পুলিশ। এজন্য আগামীতে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার চ্যালেঞ্জ নিতে হবে বাহিনীকে। পুলিশ যেন কখনোই জনগণের প্রতিপক্ষ না হয়, সে কথা উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে আহত ও নিহতদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। এর আগে বেলুন ও কবুতর উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। আমরা আমাদের আগামী দিনের কাজ, যে আমাদের চ্যালেঞ্জ আছে, আগামীতে নির্বাচন আছে, আমরা এবং জনসাধারণের যে আস্থা, আমি মনে করি রাজশাহীতে মোটামুটি আস্থা ফিরে আসছে, আমাদের পুলিশের মনোবলও এখন ফিরে আসছে পুরোপুরি। তারা নতুন অর্থ বছরে খাগড়াছড়ে উন্নয়ন ভাবনা নিয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময় সভা করেছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখার ইসলাম খন্দকার। সকালে জেলা অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় সাংবাদিকরা তাদের মতামত দেন। এ সময় বক্তারা বলেন, শহরকেন্দ্রিক উন্নয়নের পাশাপাশি দুর্গম এলাকার উন্নয়নে আন্তরিক হতে হবে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় সড়ক নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, অবকাঠামো উন্নয়ন, দুর্গম পাহাড়ে শিক্ষায় ঝরে পড়া রোধে মাধ্যমিক বিদ্যালয় নির্মাণের উপর জোর দেন তারা। এছাড়া পাহাড়ি জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির জন্য পর্যটনকে ব্র্যান্ডিং করার অনুরোধ জানানো হয়। পার্বত্য এলাকার প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সরকারি খাস জমিতে থাকা বন উজাড় বন্ধের আহ্বান জানানো হয়। চালুর মাত্র 2 বছরের মাথায় বেহাল দশা সিলেটের কদমতলী বাস টার্মিনালের। ভেঙে গেছে যাত্রীদের চেয়ার, নষ্ট লাইট, ফ্যান। ইজারাদারের রক্ষণাবেক্ষণের অভাবেই এমন দশা, অভিযোগ যাত্রীদের। এদিকে টার্মিনালে ধারণ ক্ষমতা কম, তাই সড়কে বাস রাখায় দেখা দিচ্ছে যানজট। টার্মিনালটি সম্প্রসারণে প্রস্তাব দেওয়া হয়েছে, জানিয়েছে সিটি কর্পোরেশন। সিলেটের কদমতলীতে 2023 সালে ফেব্রুয়ারিতে চালু হয় নান্দনিক বাস টার্মিনাল। 117 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই টার্মিনালে আছে যাত্রীদের আধুনিক বিশ্রামাগার, ভিআইপি কক্ষ, নামাজের ঘরসহ নানা সুবিধা। তবে চালুর 2 বছরের মাথায় এটির বেহাল দশা। টার্মিনালের দেয়ালে দেখা দিয়েছে ফাটল, ভেঙে গেছে চেয়ার, অনেক লাইট ও ফ্যান নষ্ট। 130টি সিসিটিভি ক্যামেরার বেশিরভাগই বিকল, ওয়াচ টাওয়ারটিও পরিত্যক্ত।
বিভিন্ন সেবার জন্য ইজারাদার টাকা আদায় করলেও রক্ষণাবেক্ষণের নজর না দেয় এমন বেহাল দশা। অভিযোগ যাত্রী ও চালকদের। যতগুলো সিসি ক্যামেরা আছে ওগুলো নষ্ট, তারপর লাইটেরও এখানে সুব্যবস্থা নেই, তারপর এখানে আসলে দেখা যায় বাজে আড্ডা, সব কিছু মিলিয়ে আমরা এখানে নিরাপদ অনুভব করছি না। বসতে ইচ্ছে হচ্ছে না। দেখেন লক্ষ্যজকর মার্কা ফ্যানগুলো দেখেন, মহিলার আবর্জনা স্তূপ পড়ে আছে। গত বছর টার্মিনালটি ইজারা নেন ব্যবসায়ী সেলিম আহমেদ। টার্মিনালের অবকাঠামো দুর্বল এবং চেয়ার ফ্যান সহ বিভিন্ন জিনিস নিম্নমানের দাবি তার। বারবার আমি লিখিত দিছি সিটি কর্পোরেশন বরাবর যে একটু যদি বাতাস দেয় তে গ্লাস ভাঙিয়া পড়ে যায়। কয়েকটা দুর্ঘটনাও ঘটছে। সিলেটে দিনে ৮০০ বাস চললেও টার্মিনালের ধারণ ক্ষমতা মাত্র ২৮০টি। এ কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। সংকট নিরসনে টার্মিনাল সম্প্রসারণের প্রস্তাব করেছে সিটি কর্পোরেশন। ইজারাদারকে নিয়েও আমরা কিন্তু এই বিষয়গুলো তাকে ব্রিফ করছি, কিন্তু আসলে তারাও সঠিকভাবে দায়িত্বগুলো পালন করতেছে না। এবং আমাদেরও বাজার শাখা সিটি রাজস্ব বিভাগ এই ব্যবস্থা করে থাকে এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দিই। আমরা নিজেরা উদ্যোগ নিয়ে একটা ফাইল উপস্থাপন করছি। বাস টার্মিনালটি দ্রুত সংস্কার করে নাগরিক সেবা নিশ্চিতের দাবি সিলেটবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালী হাতিয়ায় এক নারীসহ ৪ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও চোরাই স্বর্ণ উদ্ধার করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুনার রশিদ জানান, গোপন খবরে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত হাতিয়ার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালায় কোস্টগার্ড ও পুলিশ। এ সময় এক নারীসহ দস্যু শামীম বাহিনীর সক্রিয় সদস্য সুমন উদ্দিন, সোহেল ও এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করা হয়। উদ্ধার করা হয় 5টি দেশীয় আগ্নেয়াস্ত্র, অস্ত্র তৈরির সরঞ্জাম, চেতনানাশক ওষুধ, 2 ভরি স্বর্ণ ও 10 ভরি রূপার অলংকার। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। যানজট নিরসন ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে আবারও অভিযান শুরু করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন। সকাল থেকে চলা এই অভিযানে নেতৃত্ব দেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন। উচ্ছেদ অভিযানে নগরীর কান্দিরপাড়, রামঘাট, মনোহরপুর, রাজগঞ্জ এলাকায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, নির্মাণ সামগ্রী অপসারণ এবং বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে কর্পোরেশনের সড়কের ওপর থেকে সকল স্থাপনা নিরসন করা হচ্ছে। এ সময় জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী আবু সাহেব মজুমদার উপস্থিত ছিলেন। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী গোলাম বারিক মণ্ডল নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন নিহতের স্ত্রী লিমা বেগম। সোমবার রাত 9:30টার দিকে ঝিনাইদহ কুষ্টিয়া মহাসড়কের হাসাননগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, মুক্তিযোদ্ধা গোলাম বারিক মণ্ডল তার স্ত্রী লিমা বেগমকে সাথে নিয়ে ভাটই বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। হাসাননগর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান বারিক মণ্ডল। মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন স্ত্রী লিমা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহত নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও পালিয়েছে চালক। নরসিংদীতে ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের পূর্ব ব্রাহ্মণদী মহল্লা সড়কে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রিজভী উপজেলার হাসনাবাদ এলাকার ইন্টারনেট ব্যবসা করতেন। পুলিশ জানিয়েছে, রায়পুরার হাসনাবাদ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের ওপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মণদী এলাকায় যায় রিজভী ও তার সহযোগীরা। এ সময় পাল্টা হামলায় নিহত হন রিজভী। ঘটনাস্থল থেকে বেশ কিছু ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত রিজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদক সহ অন্তত 8টি মামলা রয়েছে। কক্সবাজারের জমি অধিগ্রহণে অর্থ আত্মসাৎ মামলার নথি জালিয়াতি ঘটনায় সাবেক ডিসি ও সাবেক জেলা দায়রা জজ সহ 5 জনের বিরুদ্ধে চার্জ গঠনের আদেশ দিয়েছে আদালত। দুপুরে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান এই আদেশ দেন। দুদকের আইনজীবী কাজী সানোয়ার হোসেন লাভলু জানান, আগামী 3 আগস্ট মামলার সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছে আদালত। একই সাথে পরবর্তী শুনানি পর্যন্ত আসামিদের জামিন কার্যকর রাখারও আদেশ দেওয়া হয়েছে। শুনানির সময় সাবেক জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা ও দায়রা জজ সাদিকুল ইসলাম তালুকদার সহ 5 আসামি আদালতে উপস্থিত ছিলেন। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা শুনানিতে অংশ নেন। শুনানি শেষে আদালত মামলার বিচার শুরুর আদেশ দেন।
শুধু ধান নয়, ধানের খড়েও আশার আলো দেখছেন রাজবাড়ীর কৃষকেরা। সময়ের সাথে সাথে বেড়েছে খড়ের চাহিদা। ধানের পাশাপাশি খড় বিক্রি করেও আয় করছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় যে পরিমাণ ধান চাষ হয় তা থেকে প্রতি বছর 260 থেকে 300 কোটি টাকার খড় পাওয়া যায়। রোপা আমন মৌসুম শেষে এখন খড় মজুদের কাজে ব্যস্ত রাজবাড়ীর চাষিরা। নিজেদের গবাদি পশুকে খাওয়ানোর পর বাকিটা দাম বাড়লে বিক্রি করেন। কৃষকরা জানান 1 বিঘা জমিতে যে খড় পাওয়া যায় তা মাঠ থেকে 5000 টাকায় বিক্রি হচ্ছে। শুকনো মৌসুম ও বর্ষায় যখন মাঠে ঘাস থাকে না তখন গবাদি পশুর খাবার হিসেবে খড়ের চাহিদা বেড়ে যায়। ধানটা আবাদ করি, খেয়ারটা হয়, খেয়ারটা বেশি কিছু টাকা 5000 বেশি 6000 বেশি কিছু টাকা নিয়ে আজবাই করেই ধরে দিয়ে ফসলটা পাই নি আমরা খরচটা আওয়া যায়। 1 বিঘায় 5000 7000 ফেলি, 2 বিঘায় ধরেন 12000 14000। যদি শুকিয়ে বেচো তাহলে 12-14, আর যদি কাঁচা হিসেবে বেচেন তাহলে 7-8 হাজার 2 বিঘা। টাকা অনেক টাকা পাবো, তাতে আমি আর 1 বিঘা মনে করেন 15,000 টাকা করে বিক্রি করতে পারবো। কৃষি বিভাগের হিসেবে রোপা আমন বোরো আউশ মৌসুমে জেলায় 69,122 হেক্টর জমিতে ধান চাষ হয়। এতে ধানের সঙ্গে 260 থেকে 300 কোটি টাকার খড় পাওয়া যায়। প্রায় 260 কোটি টাকার খড় উৎপাদন হয়। কম বেশি হতে পারে, এটা মৌসুম ওয়াইজ। যদি কৃষক সেটা ভালোভাবে সংরক্ষণ করে রাখে সেটার পরিমাণ হয়তো টাকার অঙ্কে আরো বেশি হবে। তো আমরা ধরে নিই প্রায় 260 কোটি থেকে 300 কোটি টাকা খড় উৎপাদিত হয় প্রতি বছর। খড় বিক্রির টাকা থেকে ধান চাষের খরচও কিছুটা উঠে আসে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের সাতকানে একটি স্কুলে প্রধান শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার উপজেলার সদর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারা হলেন কেউচিয়া এলাকার 2 ভাই আব্দুল হান্নান ও আবু বক্কর। এদের মধ্যে হান্নান সাতকানিয়া সিনিয়র সহকারী জজ আদালতের নাজির হিসেবে কর্মরত। পুলিশ জানায় জমি সংক্রান্ত বিরোধের জেরে শুক্রবার কেউচিয়া ইউনিয়নের দস্তিদার বাজারে শিক্ষক আব্দুর রহমানকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। আব্দুর রহমান বান্দরবানের ভাগ্যকুল কদুখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। মারধরের ঘটনায় ওই শিক্ষকের স্ত্রী বাদী হয়ে মামলা করেন। প্রধান শিক্ষককে মারধরের ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এই ছিল সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।